এটা মুভির দ্বিতীয় অংশ। মুভির প্রথম অংশ এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আমি আপনাকে অনুরোধ করব প্রথম পার্টটা দেখে আসার জন্য। আপনি যদি প্রথম পার্টটা না দেখেন তাহলে দ্বিতীয় পার্টের কিছুই বুঝতে পারবেন না। প্রথম পার্টটা যেখানে শেষ করেছিলাম এরপর থেকেই দ্বিতীয় পার্ট শুরু করছি। একটু পর তারা দেখে এখানে থাকা টিভিটা অটোমেটিক অন হয়ে যায় আর টিভিতে নিউজ দেখানো হচ্ছিল আজ রাত ৩টায় কোনোভাবে তাদের অফিসে আগুন লেগে যায় আর তারা দুজন মারা যায়। এদিকে রাত ১:৩৯ বেজে গেছে, তার মানে আজ রাত ৩টায় তারা দুজন মারা যাবে। তারা দুজন তখন দৌড়তে থাকে এক্সিটের রাস্তার খুঁজে। গুরু যাওয়ার সময় বিল্ডিং এর ডিজাইনের কাগজটা নিয়ে নেয় এবং কাগজটাকে ফলো করতে করতে একটা সময় তারা ৫ নম্বর ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। এবার তারা পাগলের মতো ছুটতে থাকে ইমার্জেন্সি দরজার দিকে। এই দরজাটা খুলতে পারলেই তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা ইমার্জেন্সি দরজাটাও পেয়ে যায়, কিন্তু চাবিটা দিয়ে ঈশিতা যখন দরজাটা খুলতে যায় সে দরজাটা খুলতে পারছিল না। এদিকে এখানে থাকা লাইটগুলোও তখন অন অফ করতে থাকে। গুরু তখন ঈশিতার কাছ থেকে চাবিটা নিয়ে তাড়াহুড়ো করে দরজাটা খোলার চেষ্টা করে, এতে করে চাবিটাই ভেঙে যায়। এদিকে সবকিছু দুমড়ে মুচড়ে কেউ যেন সময়ে সময়ে কাছে চলে আসছে। গুরু তখন দৌড়ে গিয়ে একটা সিলিন্ডার আনে আর যখনই দরজা এটা দিয়ে বাড়ি মারবে তখনই সেখান থেকে দরজাটা গায়েব হয়ে যায়। তারা দুজন চলে যায় ইলেকট্রিক রুমে, কিন্তু রুমটাতে গিয়ে তারা কোনো রাস্তা পায় না। এবার তাহলে তাদের উপরেই যেতে হবে, কিন্তু ঈশিতা উপরে যেতে রাজি হচ্ছিল না। তখনই ইলেকট্রিক রুমের দরে দুজন বসে থাকে। গুরু বলে, এখন কি করব? না পারছি উপরে যেতে, না পারছি বাইরে যেতে। এবার কি করে বেরোবো এখান থেকে? ফেঁসে গেছি আমরা। ঈশিতা বলে, আমরা তো এখান থেকে বেরোতে পারবো, আর তো সময়ও হাতে নেই। গুরু বলে, আর মাত্র ২ ঘন্টা সময় আমাদের হাতে আছে। জানি না এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা। জবের প্রথম দিনই না শেষ দিন হয়ে দাঁড়ায়। ঈশিতা বলে, তুমি এটা বলছো? আমার তো আজ জন্মদিন। গুরু বলে, জন্ম নেওয়ার আর দিন পেলে না? এরপর গুরু একটা লাইটার জ্বালিয়ে ঈশিতাকে তার জন্মদিন উইশ করতে থাকে আর ফু দিয়ে আগুন নেভাতে বলে। ঈশিতা বলে, আজ আমার জন্মদিন সেলিব্রেট করার কোনো মুড নেই। গুরু বলে, ফু দাও, কিন্তু ঈশিতা ফু দেয় না। একটা সময় আমরা দেখতে পাই এক কালো ছায়া এসে আগুনটা ফু দিয়ে নিভিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুরো রুম অন্ধকার হয়ে যায়। গুরু লাইটারটা জ্বালিয়ে দেখে ঈশিতাকে কেউ দড়ি দিয়ে উল্টো করে উপরে ঝুলিয়ে রেখেছে। গুরু বলে, ওকে ছেড়ে দাও, যা করার আমার সাথে করো। তখনই একটা ব্লেড কেউ গুরুর দিকে ছুঁড়ে মারে। গুরু ব্লেডটা হাতে নিয়ে বলে, ওকে ছেড়ে দাও, তুমি তো এটাই চাও আমি মরে যাই। তাকে ছেড়ে দাও, না হলে আমি মরে যাব। তখনই দরজাটা আবার লিফটে গিয়ে উঠে ঈশিতা বাটন প্রেস করতে যাবে, কিন্তু গুরু ঈশিতাকে বাটন প্রেস করতে দেয় না। তুমি যাই প্রেস করো, এই লিফট আমাদের ওখানেই নিয়ে যাবে যেখানে ওই আত্মা চায়। এই লিফট নিজে নিজেই চলবে। একটু পর দেখা যায় লিফটের সামনের লাইটগুলো একে একে ভেঙে কেউ যেন এদিকেই আসছে। তখনই লিফট অটোমেটিক আবার চলতে শুরু করে আর লিফট ৫ নম্বর ফ্লোর থেকে উপরে যেতে শুরু করে। একটু পর গুরু খেয়াল করে একটা ব্লেড অটোমেটিক চলে আসে। একটা সময় গুরু তার হাতকেও কন্ট্রোল করতে পারছিল না। একবার সে নিজে নিজেকেই শেষ করে দিতে চায় আর একবার ঈশিতাকে মারার জন্য উঠে পড়ে লেগে যায়। কোনোভাবে সে তার হাতকে সামলায়। ঈশিতা কোনোভাবে ওই ব্লেডটা গুরুর হাত থেকে ছাড়িয়ে বাইরে চলে আসে। তারা দুজন অনেক বেশি ভয় পেয়ে যায়। কিছুক্ষণ ৭ নম্বর ফ্লোরে থাকার পর গুরু একটা বাটন প্রেস করে। একটু পর লিফট হেলতে দুলতে থাকে। একবার নিচে যায় তো একবার এক ফ্লোরে একবারই নিয়ে যায়। অনেক সময় ধরে এই প্যাটার্নটাই চলছে। একটা ফ্লোরে আমরা মাত্র একবারই যেতে পারবো। ঈশিতা বলে, এরকম যদি হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি ভাবো কোন ফ্লোরে আমরা একবারও যাইনি। গুরু বলে, আমরা সব ফ্লোরে গিয়ে এসেছি। একটু পর লিফট ৯ নম্বর ফ্লোরে গিয়ে খুলে। ঈশিতা বলে, আমরা কি এখান থেকে বেরোতে পারবো না? গুরু বলে, এটা যদি আমাদের লাস্ট চান্স হয়ে থাকে তো এবার যদি লিফট বন্ধ হয় লিফট আর খুলবে না। এদিকে তখনই লিফটের দরজাও বন্ধ হতে থাকে। গুরুর কাছেই ছিল ডাস্টবিন, এটাকে সে লিফটের দিকে ছুঁড়ে মারে। ভাগ্যক্রমে ডাস্টবিনটাও গিয়ে জায়গা মতো পড়ে, এতে করে লিফট আর বন্ধ হতে পারে না। এই সব কিছু একটা প্যাটার্নে চলছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে বাটনটাই প্রেস করা হোক না এই লিফট ঘুরিয়ে পেঁচিয়ে বারবার ৯ নম্বর ফ্লোরে আসে। গুরু এরপর ঈশিতাকে জিজ্ঞেস করে অফিসে আসার পর থেকে সে এখানে কি কি করেছে
বলতে। ঈশিতা বলে, 7টার সময় আমি অফিসে এসেছি। এরপর দরজা বন্ধ হয়ে যাওয়ায় আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাই। এরপর তারা দুজন ওই ফাইলটা খুঁজতে লাগে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইলটা তারা খুঁজে বের করে। গত মাসের 27 তারিখ অফিসে একটা অ্যাক্সিডেন্ট হয়। লিফটের মধ্যেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে 3 দিন থাকার পর সে মারা যায়। সে আর কেউ না, তার নাম সুন্দর, যে ছিল এই ডেল্টার টিম ম্যানেজার। তার মানে সুন্দরের জায়গায় এখন গুরুকে আনা হয়েছে। বিষয়টা বুঝতে পেরে গুরু চলে যায় সিসিটিভির কন্ট্রোল রুমে। সেখানে গিয়ে একটা হেডফোন কানে লাগিয়ে, এই নাও, তুমি শুধু সিসিটিভিতে দেখে দেখে রাস্তা বলবে। এখান থেকে বেরোনোর এটাই লাস্ট উপায়। ঈশিতা বলে, আমিও তোমার সাথে আসছি। আমি এখানে একা থাকতে পারবো না। গুরু বলে, আমরা দুজন যদি ওখানে ফেসে যাই তো কি করব? চাইলেও একজন আরেকজনকে সাহায্য করতে পারবো না। আমার উপর বিশ্বাস রাখো, আমরা দুজন এখান থেকে বেঁচে ফিরবো। ঈশিতা বলে, এমনটা করো না। একদিকে তো ভয় পেয়ে আছি, আর এর উপর আমি এখানে একা কি করে থাকবো? গুরু ঈশিতাকে বুঝিয়ে শুনিয়ে মানায়। সিসিটিভিতে দেখে আমাকে তুমি শুধু রাস্তা বলে দেবে। তুমি যেদিকে বলবে আমি সেদিকেই যাব। আর যদি কোনো ছায়া দেখো তাড়াতাড়ি আমাকে জানিও। আমি অ্যালার্ট হয়ে যাব। এটাই আমার প্ল্যান। এরপর গুরু বেরিয়ে পড়ে। ওদিক থেকে ঈশিতা সিসিটিভিতে দেখে দেখে গুরুকে রাস্তা বলে। গুরু চুপি চুপি ঈশিতার কথা মতো যাচ্ছিল। কিছুক্ষণ পর একটা কালো ছায়া গুরুকে ফলো করতে শুরু করে। ঈশিতা যখন দেখে, সে তখন গুরুকে লুকিয়ে পড়তে বলে। গুরু তখন একটা আলমারির পেছনে লুকিয়ে পড়ে। এরপর সে ঈশিতাকে বলে, তুমি চার্লি চার্লি গেমটা এবার খেলো। ঈশিতা বলে, তুমি কি বলছো? এটা বুঝে শুনে বলছো তো? গুরু বলে, আমাদের হাতে সময় খুব কম, যা বলছি করো। ঈশিতা একটা ড্রয়িং করে, চার্লি চার্লি তুমি কি এখানে আছো কয়েকবার বলতেই ওই কালো ছায়াটা গুরুর পেছন থেকে উধাও হয়ে ঈশিতার রুমে চলে আসে। সিসিটিভিতে তখন শুধু ঈশিতাকেই দেখা যায়। ঈশিতা বুঝতে পারে এই রুমটাতে কেউ তো আছে, কিন্তু দেখতে পাচ্ছিল না। সে তখন তার ফোনটা বের করে এদিকে ওদিকে ঘুরায়, বারবার তার ফোনে কিছু একটা ফোকাস করে। ফোন সরালেই উধাও। একটু পর দরজাটা খুলে ভেতরে কেউ ঢুকে। ঈশিতা কোনো কিছু না বুঝে একটা ব্লেড দিয়ে তার গলা কেটে ফেলে। আর আমরা দেখতে পাই সে আর কেউ না, গুরু ছিল। ঈশিতা তখন গুরুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তখনই এখানে আরেক গুরু চলে আসে। ঈশিতা যখন নিচে তাকায় কাউকে দেখতে পায় না, তার মানে ওটা আত্মা ছিল। ঈশিতা গুরুর বুকে নিজেকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এখানে একটা আত্মা আছে। বলতে না বলতেই ওই আত্মা তাদের দুজনের উপরে অ্যাটাক করে। তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে লিফটে উঠতেই যাবে, তখনই ঈশিতা দাঁড়িয়ে যায় আর অদ্ভুত কিছু আচরণ করতে থাকে। আর আমরা বুঝতে পারি ঈশিতার শরীরে আত্মা প্রবেশ করেছে। সে গুরুকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়তে দৌড়তে চলে যায় ডকুমেন্টারি রুমে। গুরুও ঈশিতার পেছন পেছন যায় আর কোনোভাবে ঈশিতার হাত দুটো বেঁধে নেয়। এদিকে লাইট জ্বলতে নিভতে শুরু করে। আত্মাটা বলে, তোমরা কি করে ভাবলে এত সহজে এখান থেকে পালিয়ে যাবে? সিন আসে ফ্ল্যাশব্যাকে। ঈশিতা যখন চার্লি চার্লি বলে ভূতকে ডেকে তার কাছে নিয়ে আসে, তখনই গুরু 2-3টা বস্তায় ফর্ম ভরে লিফটে রাখে। আর লিফটের উপরে উঠে সব রড কেটে একটা রড শুধু একটুর মধ্যে লাগিয়ে রাখে। এরপর যখনই সে ঈশিতাকে নিয়ে এখানে আসে, ওই ভূত ঈশিতার শরীরে প্রবেশ করে। গুরু ঈশিতাকে বলছিল, আমি সবকিছু সেট করে রেখেছি, চলো। সিন আসে বর্তমানে। আমরা দেখতে পাই ওই আত্মাটা বলছিল, আজ রাত 3টায় ডেল্টা কোম্পানিতে হঠাৎ করে আগুন লেগে যায়। এতে করে এই কোম্পানির 2 এমপ্লয়ি মারা যায়। এদিকে গুরু এটা শুনে জুড়ে জুড়ে হাসতে শুরু করে। তুই আমাদের মারবি? আর সিগারেটের ধোঁয়া ঈশিতার নাকে ছাড়তে থাকে। আসলে গুরু একদিন টিভিতে দেখেছিল আত্মা শুধু জীবিত মানুষের শরীরেই প্রবেশ করতে পারে এবং জ্ঞান থাকা অবস্থায় ওই মানুষের শরীরের সাহায্যেই সে তার প্রতিশোধ নিয়ে থাকে। ঈশিতা যখন ক্লান্ত হয়ে পড়ে, গুরু তখন ঈশিতার মাথায় আঘাত করে ঈশিতাকে অজ্ঞান করে দেয়। এরপর ঈশিতাকে কাঁধে তুলে ডকুমেন্টারি রুমে আগুন ধরিয়ে দেয় আর নাচতে নাচতে ঈশিতাকে নিয়ে লিফটে উঠে। এরপর লিফটে শুধু লাফাতে থাকে। যখন ঈশিতার জ্ঞান আসে, এটা কি করছো গুরু? এরকম লাফাচ্ছ কেন? গুরু বলে, আমি ডকুমেন্টারি রুমে আগুন লাগিয়ে দিয়েছি।
এখন ওই আত্মা এই লিফটকেই শুধু কন্ট্রোল করতে পারবে, তবে তারও সুযোগ নেই। লিফটকে আমরা বন্ধও করব না, আর কোনো বাটনও প্রেস করব না। আর আমি লিফটের সব কানেকশন কেটে দিয়েছি, শুধু একটা রড একটুর মধ্যে লেগে আছে। আমরা একটু সময় লাফালে ওটা ছুটে যাবে। ঈশিতা বলে, এর থেকে তো এখান থেকে ঝাঁপ দিয়ে মরা ভালো, কিন্তু লিফটে করে যদি আমরা যাই হয়তো বাঁচতেও পারি। ঈশিতাও তখন লিফটে লাফাতে শুরু করে। এদিকে 3টা বাজতে লিফটটা ছুটে গিয়ে ঠাস করে নিচে পড়ে। এতে করে তারা তো ভূতের কাছ থেকে বেঁচে যায়, কিন্তু গুরু কুমাতে চলে যায়। সিন আসে ফ্ল্যাশব্যাকে, যেখানে ওই আত্মা গুরুকে তার অতীতে নিয়ে আসে। লিফট খুলে 9 নম্বর ফ্লোরে, যেখানে আমরা তারা আর সুন্দর নামে দুজনকে দেখতে পাই। সুন্দর ছিল টিম লিডার, আর তারা ছিল HR। মানে গুরু আর ঈশিতা এখন তাদের জায়গায় আছে। তারা দুজন একে অপরকে ভালোবাসে। এই তো কয়েকদিন পরেই তাদের বিয়ে। এই উপলক্ষে আজ তারা অফিসের সব মেম্বারদের কার্ড আর মিষ্টি বিতরণ করছিল। একটু পর ভিপি এসে সুন্দরকে তার রুমে ডেকে নিয়ে আসে। সুন্দর তো আবেগের বসে ভিপিকে প্রথম তার বিয়ের কার্ড আর মিষ্টি দিয়ে অনেক আন্তরিকতা করে, কিন্তু ভিপির কথাগুলো যে এমন হবে সে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ভিপি বলে, তুমি যখন আমাকে ভালো একটা খবর শুনিয়েছ, তো আমিও তোমাকে একটা ভালো খবর শোনাই, তবে তার সাথে একটা খারাপ খবরও আছে। তুমি বলো আগে কোনটা শুনবে? সুন্দর বলে, প্রজেক্ট তো অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি এমনিতেই আজ খুশি, তাই আগে খারাপ খবরটাই শুনিয়ে নি। ভিপি এর পর একটা পেপ দিয়েছিলেন, এর আগেই তো শেষ করে দিচ্ছি, সবকিছু তো ভালো চলছে। আপনি তো জানেনই এই প্রজেক্টের জন্য আমি দিনরাত সব এক করে দিয়েছি, এমনকি আমার মায়ের হার্ট সার্জারি ছিল। সবকিছু ফেলে আমি কাজে আসতাম, তো কেন আমাকে বের করে দেওয়া হচ্ছে? ভিপি বলে, দুনিয়ার সব কিছুরই রিপ্লেসমেন্ট আছে, তুমি না থাকলেও আমাদের প্রজেক্ট চলবে। আর এটা আমার সিদ্ধান্ত না, ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুন্দর বলে, ম্যানেজমেন্টের পক্ষ নিয়ে এখন আবার এটা বলতে যাবেন না আপনার এখানে কোনো হাত নেই। এমপ্লয়ীদের ট্যালেন্টের ফায়দা উঠিয়ে এরপর তাদের ডাস্টবিনে ফেলে দেন। আপনার মতো স্বার্থপর মানুষের কারণেই আমাদের মতো সৎ এমপ্লয়ীদের বের করে দেওয়া হয়। সুন্দরের এরকম কথা শুনে ভিপির তো তার ছিঁড়ে যায়। শুন, তোকে শুধু জব থেকে বের করে দিয়েছিলাম, অনেক চর্বি চড়েছে তাই না? এরপর সুন্দরকে সে ব্ল্যাকলিস্ট করে দেয়। এতে করে সুন্দরের মাথা আরো গরম হয়ে যায় এবং রাগের মাথায় ভিপিকে অনেক অপমান করে ফেলে। সিকিউরিটি এসে সুন্দরকে সামলায়। একটু পর সুন্দর মাথা ঠান্ডা করে ভিপির কাছে ক্ষমা চায়। রাগের মাথায়, আমি আপনাকে নিজের অজান্তে অনেক কিছু বলে ফেলেছি, আমার এই চাকরিটা ভীষণ প্রয়োজন। অনেক কাকুতি মিনতি করতে থাকে। আমি এই প্রজেক্টের জন্য অনেক কষ্ট করেছি, আমাকে এভাবে বের করে দেবেন না স্যার। আপনি তো জানেনই গত মাসে আমি বাড়ির জন্য লোন নিয়েছি, আপনিই তো করে দিয়েছিলেন। কয়েকদিন পরই আমার বিয়ে, এই চাকরিটাই আমার সবকিছু। ভিপি বলে, এখন বুঝতে পারলি তো এই চাকরিটা ছাড়া তুই জিরো। কাল যখন ইএমআই ভরার সময় আসবে তখন ব্যাংকের সামনে তোর ট্যালেন্টের গান গাইলে কি হবে? চাকরি নেই তো তোদের কোনো দাম নেই। সুন্দর অনেক বুঝায় ভিপিকে, কিন্তু কোনো লাভ হয় না। ভিপি বলে, চুপ কর, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আইডি কার্ড এখানে রেখে পেপারে সাইন করে ফুট এখান থেকে। সুন্দরেরও এখানে আর কিছু করার নেই, বাধ্য হয়ে আইডি কার্ড খুলে পেপারটাতে সাইন করে দেয়। তখন ভিপি বলে, ভালো খবরটা শুনবি না? প্রজেক্ট তারা বলে, একটা চাকরি গিয়েছে তো কি হয়েছে, আরেকটা কোম্পানিতে চাকরি পেয়ে যাবে। সুন্দর বলে, আমাকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, তুমি কি এটার মানে জানো? এখন আমাকে কেউ চাকরি দেবে না, আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে গেছে। তাদের কাছে আমরা তো গোলাম, তারা অনেক মোটিভেট করে, এভাবে ভেঙে পড়ছো কেন? সুন্দর বলে, আমি এই কোম্পানির জন্য কি না করেছি বলো, কিন্তু এর পরিবর্তে এরা আমাকে কি দিল? কষ্ট ছাড়া আর কিছুই না। আমি আর চুপ করে বসে থাকতে পারবো না। এই কোম্পানির কালচার সবাইকে বলতে হবে, না হলে ভবিষ্যতে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এরপর সে এখানে থাকা সবাইকে চিৎকার করতে করতে বলতে থাকে এই কোম্পানি থেকে চলে যেতে। ফোন বের করে সোশ্যাল মিডিয়ায়ও ছেড়ে দিতে চায়। তারা সুন্দরকে অনেক বোঝাচ্ছিল এসব না করতে, সবাই দেখছে আর সুন্দরকে নিয়ে মজা করছে, বুঝতেই পারেনি। তারা এর জন্য সুন্দরের কাছে ক্ষমা চায়। এসব করে কিছুই হবে না, মানুষ শুধু দেখবে আর কথা বলবে। এরপর তারা তাদের মতো করে কাজে লেগে যাবে। শুনো, চাকরি তো গেছে, জীবন তো শেষ হয়নি। এরকম চিৎকার করে কোম্পানির বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই। সুন্দর বলে, তুমিও দেখি তাদের পক্ষ হয়ে কথা বলছো, তুমি পুরো বদলে গেছো তারা, তুমিও আমাকে শেষ পর্যন্ত ধোঁকা দিলে। একে তো এমনিতেই কষ্টে বুক ফেটে যাচ্ছে,
আর এর উপর তারার এমন বিহেভ সুন্দরকে একেবারে দুমড়ে মুচড়ে ফেলে। আর লিফটে গিয়ে একটা ব্লেড দিয়ে সে তার গলা কেটে ফেলে। লিফট যখন 3 নম্বর ফ্লোরে গিয়ে থামে তখন ওয়াচম্যান সুন্দরকে এভাবে পড়ে আছে দেখে দৌড়ে তার কাছে আসে। আর যখন বুঝতে পারে সুন্দর সুইসাইড করেছে তখন সে এটা ভিপিকে কল করে জানায়। ভিপি ছিল একটা মিটিংয়ে, সুন্দর তো মারা গেছে। কথাটা শুনে তার যেন কিছু এসেই যায় না। সে হেসে হেসে ওয়াচম্যানকে বলে, তুমি তো জানোই কি করতে হবে। ওয়াচম্যানও হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, করছি। ভিপি করে কি সুন্দর যে সুইসাইড করে মরেছে এটা কাউকে জানায় না। সবাইকে সে এটাই বলে সুন্দর অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর ওয়াচম্যানকে দিয়ে সুন্দরের বডি এমনভাবে সেটিং করে যেটা থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয় সুন্দর কোনো সুইসাইড না, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে বিষয়টা যখন কোনোভাবে তারা জানতে পারে সে তখন গিয়ে ভিপিকে বলে, সুন্দর তো সুইসাইড করেছে আর আপনি বলছেন সে অ্যাক্সিডেন্ট করেছে। ভিপি বলে, চাকরি থেকে বের করা এটা তো একটা স্বাভাবিক বিষয়, আর এইটুকুতেই কেউ সুইসাইড করে বসবে, এখানে আমি কি করতে পারি? তারা বত হয়ে আসতে দিন, এরপর আপনাকে দেখছি। তখনই হাসপাতালের একটা ফাইল তারা টেবিলের উপর দেখতে পায়, যেখান থেকে আমরা জানতে পারি হাসপাতালে সুন্দর তো আছে ঠিক আছে, কিন্তু মৃত অবস্থায়। বিপি বলে, আমি এটা কোম্পানির কথাই করেছি, আইসিইউতে রাখা এটা তো একটা নাটক। কিন্তু তুমি জানলে অবাক হবে, সুন্দর মরে যাওয়ার আজ 2 দিন হয়ে গেছে, সে তো লিফটেই মরে গেছে। এটা জানতে পেরে তারা কান্নায় ভেঙে পড়ে। এছাড়া হয়েও তুমি ম্যানেজমেন্টের পলিটিক্স বুঝতে পারলে না। তোমার তো এই কোম্পানিকে সাপোর্ট করা উচিত, যে চলে গেছে তার জন্য কেঁদে কি লাভ। তারা ফাইলটা হাতে নিয়ে বলে, এখন আপনাকে কে বাঁচায় দেখবো স্যার, আমি পুলিশকে গিয়ে সবকিছু বলে দেব। বিপি তখন ওয়াচম্যানকে কল করে বলে তারাকে ধরতে। যখন চারদিক দিয়ে তারাকে এরা ঘিরে ফেলে তারা তখন ডকুমেন্টারি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর ফাইলটা লুকিয়ে রেখে সেও গলায় ফাঁসি দিয়ে মারা যায়। এদিকে দরজা ভেঙে এরা ভেতরে আসতে আসতে তারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। যখন তারাকে ভিপি আর এরা সবাই গলায় ফাঁসি দিয়ে মারা গেছে দেখে ভিপি বলে, এটা সুইসাইড বলা যাবে না, এই তোরা বডিটাকে নিয়ে কোথাও ফেলে দে, যাতে করে বোঝা যায় এটা কোনো অ্যাক্সিডেন্ট। তো এরা দুজন তারার বডিকে 9 নম্বর ফ্লোর থেকে নিচে ফেলে দেয়। আর এই সেই জায়গা যেখানে গুরুর গাড়ি বারবার সিগন্যাল দিচ্ছিল পেছনে কিছু আছে। বুঝতে পারলেন? এসব জানার পরই গুরুর জ্ঞান আসে। আর এই দীর্ঘ সময়টা গুরু অতীতে চলে গিয়েছিল। সিন আসে কয়েকদিন পর, আমরা দেখতে পাই গুরু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আজ তাদের কোম্পানির নতুন আরেকজন ম্যানেজার গুরুর কাছে এসেছে। বিপিকেও ওই আত্মা মেরে ফেলেছে। এটা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আপনারা তো অনেক সমঝদার, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই বিপির রিপ্লেসমেন্ট হিসেবে সে এসেছে। তুমি চিন্তা করো না, তোমার ট্রিটমেন্টে যা খরচ হয় সব কোম্পানি দেবে। আর এই ঘটনাকে কোম্পানি ফায়ার অ্যাক্সিডেন্ট বলে সবাইকে জানাচ্ছে। পুলিশ যদি তোমাকে কিছু এসে জিজ্ঞেস করে তো তুমি তাদের এটাই বলবে। গুরু বলে, এটা তো কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট ছিল না। ম্যানেজার বলে, এই কথাটা না তুমি জানো আর না আমি। তুমি কোম্পানির বিরুদ্ধে কোনো কথা বলবে না। গুরু, এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসেরই রিপ্লেসমেন্ট আছে, তোমাকে ছাড়াও কাজ চলবে, তাই ঠান্ডা মাথায় চিন্তা করো। আমরা যদি তোমাকে ব্ল্যাকলিস্ট করে দেই তো তুমি কোথাও চাকরি পাবে না, তুমি বেকার হয়ে যাবে। ইএমআই কিভাবে ভরবে এটা কি ভেবে দেখেছো? গুরু বলে, এই একটা কথা বলতো, তোরা আমাদের কি ভাবিস? তোদের কাজ করে দেই বলে এটা কখনো ভাববি না আমরা তোদের গুলাম। চাকরির জন্য ডিগ্রি দরকার, কিন্তু বিজনেসের জন্য লাগে না। ইএমআই এর টাকা ভরতে হবে, তাই না? সেটা তো একটা চায়ের দোকান থেকেও হয়ে যাবে। যা এখান থেকে, তোরে আমরা চাকরি না করলেও আমার চলবে। এরপর আমরা দেখতে পাই প্রশাসনও তখন ডেল্টা কোম্পানির উপর অ্যাকশন নেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।